নারী জাতির কলঙ্ক হয়ে ওঠা নীলাঞ্জনাকে এবার সপাটে চড় মারল শ্রদ্ধা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনার পক্ষের কথা শোনার জন্য রায়ের বাড়িতে গিয়ে ওঠে স্রোত, ঠিক সেই মুহূর্তে স্রোতকে দেখা মাত্রই নীলু অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে স্রোত, তুই এসেছিস, আমি খুব ভালো করে জানতাম যে তুই যতই আমাকে অপছন্দ করিস না কেন, কিন্তু তার সত্ত্বেও তুই আমার এই বিপদের দিনে অবশ্যই তুই আমাকেই বেছে নেবে এবং আমার পাশেই তুই দাঁড়াবি, তুই কোনো মতে অনির্বাণ দাদাভাইকে সাপোর্ট করবি না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে তুই একদম ঠিক কথা বলেছিস, কারণ যে পুরুষ কিনা একজন নারীকে কলঙ্কিত করার চেষ্টা করে, সে পুরুষের সঙ্গ আমি কী করেই বা দিতে পারি বলতো? তার থেকে বড় কথা, তাকে তো সাপোর্ট করার কোনো প্রশ্নই ওঠে না। যে কিনা আমার নিজের বোনের শ্লীলতাহানি করার চেষ্টা করছে, তার মতন লম্পট লোককে কী করেই বা আমি বিশ্বাস করবো বলতো? আর তার থেকে বড় কথা, অনির্বাণ দাদাভাইয়ের তো আগেও এরকম অনেক রিপোর্ট এসেছে, তাই না? আর তার থেকে বড় কথা, কোয়েলের সঙ্গেও তো সে এরকম কিছুই করার চেষ্টা করছো, তাই না? তাহলে আমি তাকে কেন বিশ্বাস করতে যাবো বলতো? তুই আমাকে মেজদি ভাই একটা কথা বলতো, অনির্বাণ দাদাভাই ঠিক কী কী করার চেষ্টা করছে তোর সাথে? তুই আমাকে একটু ইন ডিটেলে বল। অন্যদিকে রাই বলতে থাকে যে থাক স্রোত, আমার এইসব অবাঞ্ছিত কথাগুলো আর শুনতে ইচ্ছা করছে না, আমার ঘেন্না করছে কথাগুলো শুনতে ওই অনির্বাণী সম্পর্কে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে কেন দিদিভাই তোর ঘেন্না করছে কেন বলতো? কারণ তোর বাড়িতে তোর এক ছাদের তলায় এই ঘটনাটা ঘটেছে, আর সেটাকে তুই কোনো মতে তুই এড়িয়ে যেতে পারিস না। তার থেকে বড় কথা, তোর চোখের সামনে যে সব কিছু ঘটেছে, তাহলে তুই দেখেছিস, সেটা আমি তো দেখিনি, তাহলে অবশ্যই আমারও তো সেগুলো জানতে হবে, তাই না? নয়তোবা আমি কী করে বা বুঝবো যে অনির্বাণ দাদাভাই দোষী? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে কেন আমার গায়ে লাগে এই আঁচলের দাগ থেকে শুরু করে আমার এই বিধ্বস্ত অবস্থায় কি সম্পূর্ণরূপে তোকে সবটা বলে দিচ্ছে না যে অনির্বাণ দাদাভাই ঠিক আমার সাথে কী নোংরা কাজগুলো করার চেষ্টা করছে? তার থেকে বড় কথা স্রোত, আমি তো তোকে বলবো যে তুইও রীতিমতো অনির্বাণ দাদাভাই থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা কর, নয়তোবা কোনোদিন এরকমটাও হতে পারে যে অনির্বাণ দাদাভাই হয়তোবা তোকেও মনে ধরে গিয়েছে এবং তোর সাথেও ঠিক একই কাজ করার চেষ্টা করেছে যেটা কিনা সে আমার সাথে কাল রাতে ঘটেছে। ঠিক সেই মুহূর্তে স্রোত আর সহ্য করতে না পেরে শ্বাস করে নীলাঞ্জনাকে চড় মেরে বলতে থাকে যে মুখ সামলে কথা বল, তুই ভুলে যাস না যে তুই কাকে নিয়ে কথা বলছিস, তুই যে মানুষটাকে নিয়ে কথা বলছিস না, সে আমাদের জামাইবাবু হয় এবং সে সম্পর্কে আমাদের জামাইবাবু হলেও সে রীতিমতো আমাদের বড় দাদার মতন এবং আমি তাকে বড় দাদার মতন শ্রদ্ধা করি, সম্মান করি। তার সম্পর্কে এরকম কথা শোনাটা আমার জন্য পাপ। আমার আর গা ঘিন ঘিন করছে তোর মুখ থেকে এরকম নোংরা কথা শুনতে। রায় মেজদি ভাই, তোর লজ্জা করছে না? তুই রায় দিদিভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য, রায় দিদিভাইয়ের সংসারটাকে ভেঙে দেওয়ার জন্য রীতিমতো এই পথ অবলম্বন করলি? তুই একবারও ভাবলি না যে তুই নিজের চরিত্রকে অবধি কলঙ্কিত করে ফেলি? আর তার থেকে বড় কথা, তোর কি মনে হয় বলতো যে তুই সকলকে যা কিছু দেখানোর চেষ্টা করবি সেটাই সকলে দেখবে? শোন, রায় দিদিভাই অন্ধ হতে পারে, কিন্তু আমি কিন্তু কোনো মতে অন্ধ না। আমি সব কিছু দিনের আলোর মতন সব স্পষ্ট রূপে দেখতে পাচ্ছি যে আসল কালপিটটা ঠিক কে আর তোর উদ্দেশ্যটা ঠিক কী ছিল। অন্যদিকে রাই বলতে থাকে যে স্রোত, তোর সাহস তো কম না, তুই আমারই চোখের সামনে দাঁড়িয়ে তুই কী করে নীলুর গায়ে হাত তুলিস, তাও আবার তুই ছোটো। ঠিক সেই মধ্যে স্রোত বলতে থাকে যে এরকম নারী যাতে কলঙ্ক যত মহিলাগুলো আছেন তাদেরকে খুঁজে বার করে করে আমি তো পারলে তাদের সকলকে এরকম করে ঠাস ঠাস করে সপাটে চড় মারি, যাতে কিনা আমাদের সমাজে এরকম মহিলার থেকে দূরে থাকতে পারে এবং ওদের থেকে মুক্ত থাকতে পারে। কিন্তু সেটা তো আমি করতে পারবো না, তাই না দিদিভাই? তাই যাকে সামনে পেলাম তাকেই আমি শাস্তি দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলো না।